প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ঢাকা বোর্ড 2024-এর বোর্ড প্রশ্নের একটি প্রশ্ন সমাধান করাবো। যে প্রশ্নটির বেশিরভাগ বোর্ড পরীক্ষায় আসে এই প্রশ্নগুলা, এই জাতীয় প্রশ্নগুলা, যেমন বিশেষ করে প্রমাণ করো যে এই সমান সমান এল প্লাস ই, এই জাতীয় প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় তোমার অবশ্যই একটি থাকবে। আজকে আমি কিভাবে হিসাব সমীকরণের প্রভাব অর্থাৎ এ সমান এল প্লাস ই কীভাবে সমাধান করে বা প্রমাণ করে সেটা আজকে আমি একটি কৌশলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা সহজেই এই ভিডিওর মাধ্যমে এই পদ্ধতিতে প্রমাণ করতে পারবা। প্রথমে এই যে উদ্দীপকটা দেওয়া আছে 3 নম্বর প্রশ্নের, এই উদ্দীপকের যে সকল লেনদেন, যে সকল ঘটনাগুলো লেনদেন, সেগুলো আগে তুমি মনে মনে জাবেদা করে নিবা। যেমন আমি জাবেদাগুলো একটু বলতেছি। জুন 1 নগদ 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এটা জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 5 যন্ত্রপাতি ক্রয়ের ফরমায়েশ প্রদান। যেহেতু এখানে ফরমায়েশ শব্দটা আছে, এই জন্যে যে এটা লেনদেন নয়, কারণ ফরমায়েশ, অর্ডার, নিয়োগ, চুক্তি এগুলো দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয়নি, তাই এটা লেনদেন নয়। 8 বাকিতে পণ্য ক্রয়। এটা জাবেদা হচ্ছে, অর্থাৎ এটি ডেবিট ক্রেডিট হচ্ছে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 15 তারিখ মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হলো, যার দাম 1,30,000 টাকা। এখানে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাই এটা লেনদেন নয়। মণিহারি দ্রব্য ক্রয় 10,000 টাকা। এটা জাবেদা হচ্ছে মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চেয়ার ক্রয় 20,000 টাকা। এটা জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমাদের সুবিধার্থে আমি জাবেদাগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি জাবেদাগুলো একটি নোট করে রেখেছি যে 1 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখের জাবেদাগুলো একটু নোট করে রেখেছি, যাতে তোমাদের এই হিসাব সমীকরণের প্রভাবটা বুঝতে সহজ হয়। জাবেদার মধ্যে যে হিসাবগুলো দেওয়া আছে, অর্থাৎ যে হিসাবগুলো আছে ওই হিসাবের মধ্যে আমরা 3টা জিনিস আলাদা করব, অর্থাৎ এ, এল এবং ই। এ বলতে কি বোঝায়? এ বলতে সম্পদ, অর্থাৎ এই জাবেদাগুলোর মধ্যে কোন হিসাবগুলো সম্পদের অধীনে রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব। এরপরে এল মানে লাইবিলিটি অর্থাৎ দায়, আর ই হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। এখানে এই জাবেদাগুলোর মধ্যে সম্পদ হচ্ছে নগদান এবং আসবাবপত্র, 2টি সম্পদ আছে। যেহেতু 2টি সম্পদ আছে, তাহলে আমরা হিসাব সমীকরণের প্রভাব অর্থাৎ বিবরণী ছকে যে হিসাব সমীকরণটা আমরা দেখাই, অর্থাৎ এ সমান এল প্লাস ই, এটার মধ্যে আমার যেহেতু সম্পদ 2টা আছে, আমি সম্পদের গড় 2টা করে নিলাম। একটা হচ্ছে নগদান, আমি লিখে নিচ্ছি, অপরটি হচ্ছে আসবাবপত্র। এল এল হচ্ছে দায়। আমি যে প্রশ্নটা দেখালাম তোমাদেরকে, এই প্রশ্নের জাবেদার মধ্যে যে হিসাবগুলো আমরা পাই, এখানে 8 তারিখের লেনদেনের মধ্যে একটা হিসাব পাওয়া গেছে, সেটা হচ্ছে পাওনাদার, এটা হচ্ছে দায়। আর কিন্তু এখানে কোনো দায় নাই। যেহেতু দায় একটা পেয়েছি আমরা, তাই এল এর গড় হবে একটাই, অর্থাৎ পাওনাদার নামে আমরা একটা দায়ের গড় করব, অর্থাৎ পাওনাদার। এরপরে ই বলতে মালিকানা সত্ত্ব অর্থাৎ ইকুইটি, আমরা এখানে মূলধনটা রাখবো। আর একটা করে আমরা বাড়তি রাখবো, সেটা হবে মন্তব্য। মন্তব্যের মধ্যে কি লিখবা? মন্তব্যের মধ্যে অর্থাৎ মূলধন গড়ে যে হিসাবগুলো আসবে, অর্থাৎ মূলধনের
গড়ে 4টা হিসাব আসে। একটা হচ্ছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। ও 4টা হিসেবের নামগুলো আমরা মন্তব্যের গড়ে লিখব। এবার শুরু করা যাক কিভাবে প্রমাণটা করে। প্রথমে আমরা তারিখ দিয়ে নেই। এটা হচ্ছে উদ্বৃত্তের গড়। প্রথমে দেখো, আমরা 1 তারিখের যে জাবেদাটা পেলাম, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। যেহেতু প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদের গড়ে প্লাস হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মূলধনের গড়ও বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা এখানে লিখব জুন 1। নগদান হিসাব যেহেতু ডেবিট, তাহলে নগদের গড়ে বৃদ্ধি পেয়েছে 1,00,000 টাকা। আর মূলধন হিসাব ক্রেডিট, মূলধনের গড়ও বৃদ্ধি পেয়েছে 1,00,000 টাকা। এরপরের তারিখটা হচ্ছে 5 তারিখ, সেটা লেনদেন নয়। আর যেহেতু লেনদেন নয়, এটা বিবরণী চকে লিপিবদ্ধ হবে না। 8 তারিখ, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। ক্রয়ের গড় হবে, অর্থাৎ যেহেতু এই চকের মধ্যে, বিবরণী চকের মধ্যে কোনো ক্রয় নামে কোনো হিসাব নাই, সেহেতু মূলধনের গড়ে হবে। অর্থাৎ যে হিসাবগুলো আয় এবং ব্যয়, যে হিসাবগুলো থাকবে সেগুলো মূলধনের গড়ে হবে। যেহেতু এটা 8 তারিখ, ক্রয় ক্রয় হিসাব ডেবিট 5,000, পাওনাদার হিসাব ক্রেডিট 5,000। তাই আমরা মূলধনের গড়ে ক্রয়ের টাকাটা লিপিবদ্ধ করব 5,000। যেহেতু ব্যয়, এটা মূলধন থেকে এটা বাদ দিতে হবে। ব্যয়, মন্তব্যের গড়ে আমরা ব্যয় লিখব। আর পাওনাদার ক্রেডিট, তাহলে পাওনাদার হচ্ছে দায়, এই দায়ের গড়ে বৃদ্ধি পাবে। দায় যদি ক্রেডিট হয় তাহলে বৃদ্ধি পায়। এরপর আমরা 2টা তারিখ করার পরে আমরা উদ্বৃত্ত করতে হবে। প্রথম 2টা তারিখের পর উদ্বৃত্ত করতে হবে, পরবর্তী তারিখগুলো প্রত্যেকটার পরে উদ্বৃত্ত বের করব। তাহলে আমরা উদ্বৃত্তটা বের করি। উদ্বৃত্ত 1,00,000 টাকা। আসবাবপত্র গড়ে নেই, পাওনাদার 5,000 টাকা, মূলধন 95,000 টাকা। এরপরের তারিখটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এরপরের তারিখটা হচ্ছে 15 তারিখ। যেহেতু 15 তারিখটা লেনদেন নয়, তাই এটা বিবরণী চকে লিপিবদ্ধ হবে না। 18 তারিখ, মনিহারি হিসাব ডেবিট 10,000, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু মনিহারি হচ্ছে ব্যয়, আর ব্যয়টা মূলধনের গড়ে হবে এবং মূলধন থেকে বাদ দিতে হবে। আর নগদান ক্রেডিট যেহেতু, তাহলে নগদান সম্পদের গড়ে নগদানটা বিয়োগ করতে হবে নগদান হিসাব থেকে। এবার আমরা করব 15 তারিখ। তাহলে মনিহারি, মূলধন থেকে মনিহারি টাকাটা বাদ দিতে হবে 10,000। ব্যয়, আর নগদান ক্রেডিট, নগদ টাকাটা হ্রাস পাবে কত? 20,000। সম্পদ যদি ডেবিট হয়, মনে রাখবো, সম্পদ যদি ডেবিট হয় তাহলে বৃদ্ধি পাবে, আর সম্পদ যদি ক্রেডিট হয়, নগদান যেহেতু সম্পদ, ক্রেডিট হ্রাস পাবে। এরপর আমরা উদ্বৃত্ত বের করব। উদ্বৃত্ত 1,00,000 থেকে 20,000 বাদ দিলে থাকবে 80,000। আর এখানে থাকবে পাওনাদারের গড়ে 5,000, আর মূলধনের গড়ে থাকবে 85,000। চল, এটা হবে 10,000, তাহলে 90,000 থাকবে। এরপর আমরা পরবর্তী তারিখটা হচ্ছে 25 তারিখ। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে আসবাবপত্র, তাহলে আসবাবপত্র বৃদ্ধি পাবে। আর নগদ টাকা, যেহেতু নগদান ক্রেডিট, নগদ টাকা হ্রাস পাবে। তাহলে আমরা এরপরে তারিখটা হচ্ছে 25 তারিখ। যেহেতু নগদান ক্রেডিট, 20,000 টাকা হ্রাস পাবে। আর আসবাবপত্র যেহেতু ডেবিট, 20,000 টাকা বৃদ্ধি পাবে।
এবার আমরা এরপর উদ্বৃত্ত বের করব। 90,000 থেকে 20,000 বাদ দিলে থাকবে 70,000, নগদের গড়ে থাকবে 70,000, আসবাবপত্র গড়ে থাকবে 20,000, ফানাদারের গড়ে থাকবে 5,000, আর মূলধনের গড়ে থাকবে 85,000। তাহলে এবার আমার কিন্তু কাজ শেষ। এরপরে আমি 70,000 এবং 20,000 মিলে টোটাল সম্পদটা হচ্ছে 90,000, আর অপরদিকে L+E আমরা যদি যোগ করি তাহলে 85,000 আর 5,000 হচ্ছে 90,000। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই সমান সমান L+E প্রমাণিত হলো।